প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা দেখছেন দৈনিক আড্ডা পর্ব। তো যে যেখান থেকে দেখছেন, যে অবস্থায় দেখছেন, সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমাদের অতিথি, আমাদের বিশেষ এবং আকর্ষণীয় বন্ধু মানুষ বঙ্গ রাখাল। তার সাথে অনেক অনেক আলাপচারিতা করব, অনেক অনেক কথা শুনবো, জানবো। তো আশা করছি আপনারা সকলেই সাথে থাকবেন। আমি আর আলাপচারিতা বেশি না বাড়িয়ে তার ছোট্ট একটা পরিচিতির মাধ্যমে আমাদের আজকের আয়োজন, আমাদের আজকের আড্ডা শুরু করছি। অনলাইন আড্ডা। বঙ্গ রাখাল কবি ও গবেষক। জন্ম 12 জুন ঝিনাইদহ জেলায়। গণবিশ্ববিদ্যালয় থেকে ভাষা যোগাযোগ ও সংস্কৃতিতে স্নাতকোত্তর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অফ ইকোনমিক্স থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইকোনমিক্স ডিগ্রি এবং গণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র থেকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেন। বর্তমানে বাংলাদেশের ভাট কবিতা, সামাজিক ও সাংস্কৃতিক বিশ্লেষণ শিরোনামে এমফিল করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ। গবেষক বঙ্গ রাখালের প্রকাশিত গ্রন্থসমূহ: সংস্কৃতির দিকে ফেরা 2015, মানবতাবাদী লালন জীবন অন্বেষণ 2017, মনীষা বীক্ষণ ও অন্যান্য 2018, কবিতার করতলে 2020, কবিতায় ঘরবসতি 2023, বিপ্লবী লীলা, নাগ ও অন্যান্য প্রবন্ধ 2025, কাব্যগ্রন্থ হাওয়াই ডাঙ্গার ট্রেন 2018, লণ্ঠনের গ্রাম 2019, জৈবতী কন্যা স্কুলে 2020, অন্ধ যাজক 2021, জন্মান্ধ ঘোড়া 2024, কে বলে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায় 2024, সম্পাদনা করেছেন অগ্রন্থিত রফিক আজাদ 2019, পাগলা কানাই ও তার তত্ত্বদর্শন 2019, গবেষণা গ্রন্থ লোকমানুষের গান ও আত্ম অন্বেষণ 2016, ছোট বোয়ালিয়া, জয়ন্তীনগর, বসন্তপুর গণহত্যা 2021, পেয়েছেন প্রবন্ধে আবুল হাসান আহমদ পুরস্কার 2020, জলধি সম্মাননা 2021, অনুপ্রাণন সাহিত্য সম্মাননা 2022 ও দেশ পাণ্ডুলিপি পুরস্কার 2025। পেশায় তিনি একজন উন্নয়ন কর্মী। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে আজকের আয়োজনের আকর্ষণ। প্রিয় মানুষ বঙ্গ রাখালের কাছে। কেমন আছেন? জি সৌরভ ভাই, আপনাদের দোয়ায় ভালোই আছি। আপনি ভালো আছেন না? হ্যাঁ, এই আছি, বেঁচে পড়তে আছি বিধায় এখনো সাড়া দিচ্ছি, আড্ডা করছি, এটাই আনন্দ। তো যাই হোক, আমি চলে যাচ্ছি ছোট ছোট প্রশ্ন পর্ব, সাথে আড্ডা তো থাকবেই। আশা করছি যারা যুক্ত হচ্ছেন আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন, এবং কবি ও গবেষক বঙ্গ রাখালের কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, জানতে চাওয়া থাকলে অকপটে আপনারা মন্তব্যে জানাবেন, আমি তুলে ধরবো আজকের অতিথির কাছে। কবি, আমাদের প্রত্যেক দিনের আয়োজনে মানুষের সূচনাটা আমরা শুরু করি যে এই আপনি শিল্প সাহিত্য চর্চা নিয়ে যে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন, এটা কখন কিভাবে শুরু হলো, শুরুর গল্পটা একটু শুনতে। শুরুর গল্পটা যদি বলতে হয় তাহলে একদম ছোটবেলা থেকেই শুরু করতে হয়। সেটা আগে বলেনি, আপনি আপনার যে ইয়েটা পাঠ করলেন, আমার পরিচিতিটা সেখানেই বলেছেন আমার বাড়ি ঝিনাইদহ। আমার বাড়ি ঝিনাইদহের জেলার শৈলকুপা উপজেলার গোলকনগর গ্রামে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমন একটি গ্রামে আমি বড় হয়েছি। সেই গ্রামের পাশেই লালনের একটা আখড়া ছিল, অর্থাৎ আমরা যে লালন সাইজির আখড়া শেওড়িয়া বলে জানি, শেওড়িয়া পরে এবং তার আগের একটা আখড়া ছিল, সেটা চরিয়া আলমডাঙ্গা বাজারের কাছে। সেটা হলো এস এম লুৎফর রহমান, তার বই লালন ও জীবন, এটা শিল্পকলা একাডেমি থেকে বের হয়েছে। সেখানে পাট্টা দলিল টলিল সহকারে ফুলহরির যে হিন্দুদের কাছ থেকে জমি কিনেছিল তার সমস্ত ডকুমেন্ট আছে, এবং সেই আখড়াটা দান করেছিল লালন তার শিষ্য শুকুর সাহের কাছে। তো সেই আখড়া আমার গ্রামের পাশেই সেই আখড়া।
আমাদের গ্রামে, অর্থাৎ আমাদের গ্রামের পাশে আরেকটা আখড়া ছিল। সেই আখড়াটা দুঃখের ব্যাপার যে গ্রামের মানুষ সেই আখড়াটা বন্ধ করে দিয়েছিল এবং বাউলদের সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল অনেক আগে, আমাদের জন্মেরও আগে, সেই ঘটনাগুলো শুনে। আচ্ছা আচ্ছা, খুবই খুবই দুঃখজনক। গ্রামের পাশেই ওই আলমডাঙ্গি বাজারের একটা ব্রিজ পার হলেই সেখানে হিন্দুদের বাস। হিন্দুদের শৈলকুপার সবচেয়ে বড়, অর্থাৎ ঝিনাইদহ জেলার মধ্যে সবচেয়ে বড় এবং অনেকগুলো দুর্গা আহ, প্রতিমা তোলে, সেটা হলো ফুলহরি বাজার এবং ফুলহরি গ্রাম। এবং এই ফুলহরি গ্রাম অনেক আগে থেকেই হিন্দু ব্যবসায়ীরা যারা এখানে বাস করেন, এটা বোঝানোর জন্য বলছি যে হুম তাদের হুম। প্রতিপত্তি এবং টাকা পয়সার দিক থেকেও তারা ছিলেন ধনাঢ্যশালী। এবং সেখানে যে কীর্তন গান সব সময় হতো, এই হুম। আবহমানের মধ্যে এবং আমাদের গ্রামে অধিকাংশ সময় গাজির গান হতো। অর্থাৎ গাজির গান কোনো মানত মানত উপলক্ষে, অর্থাৎ তার ছেলে হয়েছে কিংবা হ্যাঁ, মেয়ে হয়েছে, সুন্দরবনে আমিও ছোটবেলায় অনেক দেখেছি গাজী কালুর গান আর কি, রাত এই ভরে। গানগুলো হতো। তো এইটা ছোটবেলা থেকে বাবা আমার সাথে করে নিয়ে যে বাবার সাথে শুনতাম গাজির গান সারা রাত। বাবা আমাকে স্টেজের সামনে বসায় রেখে সে তার মতো থাকতো, ফজরের আজানের সময় চলে আসতাম। তো এইভাবে আমি নিজের জানতে কিংবা অজান্তে আমার মধ্যে এক ধরনের শিল্পবোধ তৈরি হয়েছিল তখন থেকেই। আর আমি মানে যখন ভাবের উদয় হয়েছিল, শিল্প হয়ে ভাবের। হয়ে হ্যাঁ, কিন্তু তখনও আমি যে কোনোদিন শিল্প সাহিত্য করব, আমি লেখালেখি করব কিংবা এই লাইনে আসবো তখনও জানি না। মা ছোটবেলায় মাকে দেখেছি আমি, মা খুব সুন্দর করে কাঁথা সেলাই করতো, মানে নকশি আচ্ছা কাঁথা। এবং খুব দারুণ আজকের আচ্ছা। যুগে যে এমব্রয়ডারি, তার হাতে সেই নকশি কাঁথাগুলো এখনো দেখলে মনে হয় সে যেন এমব্রয়ডারি করেছে। হ্যাঁ, এত মানে সুন্দর এতটাই করে নিপুণ। হ্যাঁ, নিপুণ, এতটাই নিপুণ কারুকার্য। এতটা সূক্ষ্মভাবে তিনি তৈরি করতেন হাতে। এবং মা যখন এগুলো তৈরি করতেন তখন তার কাছে একটা হক ব্যাটারি, ওই যে বড় যে মোটা হক ব্যাটারি, সেই ২টা হক হুম। ব্যাটারিতে তার ট্রানজিস্টার, আমরা যেটাকে রেডিও বলি, সেটা তিনি গান শুনতেন রেডিও। এবং এটা সেলাই করতেন। তো ধরেন এখন এগুলো ভাবি যে আমি যখন প্রশ্ন অনুসন্ধানে যাই যে আমি কেন এই পথে আসলাম, আমি তো অন্য কিছু হতে পারতাম, আমার মধ্যে এগুলো হতে কি পারে। করে আসলো? হয়তো এইসব দেখতে দেখতেই আমার সেই নরম মনটার মধ্যে কিংবা সেই আমার মানস পটে হয়তো এটা নিজের অজান্তেই তৈরি হয়েছে। তারপরে মা আমাকে তার পাশে নিয়ে লেখা শিখাতেন। আমি লিখতে যেয়ে ধরেন ফুল আঁকাতাম, সারা খাতা আঁকাতাম, আঁক দিতাম, হুম। আঁকিবুকি করতাম। মা সেটা দেখে বলতো যে, মাকে দেখে বলতাম যে মা কত সুন্দর লিখেছি বলো। মা তখন আমাকে উৎসাহ দেওয়ার জন্য বলতো, বাহ 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 বাবা, আমার কত সুন্দর ফুল এঁকেছে, এইভাবে কথাগুলো বলতেন। পরে এসে আমি যখন ক্লাস 4-5-এ পড়তাম প্রাইমারি স্কুলে, তখন আমি গ্রামের মা চাচিদের বলতে শুনেছি যে প্রবাদ প্রবচন যেগুলো বলে যে মন্ডলের ছেলে নাকি রাজা হয়েছে, পা পেটে হাঁটে না সে, পালকি চেয়েছে। তারপর ঘুঁটোপুরনির ছেলে রাজা হয়েছে। এরকম অনেক প্রবাদ প্রবচন আমি শুনেছি। শুনে শুনে আমি তখন ভাবতাম, ওই ছোটবেলায়, তখন তৃতীয় চতুর্থ শ্রেণীতে পড়ি, তখন মনে হলো যে এইসব ছন্দ তো আমিও মেলাতে পারি। তখন আমি আমিও মেলানো মেলাতে পারি। মেলানো শুরু হ্যাঁ, করলাম যে আলু খাবো আস্ত, তাতে হবে স্বাস্থ্য, এরকম ইয়ে টিয়ে মিলাতাম। সেই শিশু এবার বা কিশোর মনের যে আবেদন। হ্যাঁ হ্যাঁ, শিশু মনের যে আবেদন, মানে মেলানো আর কি। হ্যাঁ হ্যাঁ। তারপরে ক্লাস 4-এ থাকা অবস্থায় আমি একটা নাটক লিখেছিলাম। নাটকের নাম দুষ্টু মাতবর, এবং মাতবরের ক্যারেক্টারটা আমি করেছিলাম। গ্রামে ঈদের বাহ। পরের দিন যে যে একটা অনুষ্ঠান করেছিল আমাদের বড় ভাইরা, এবং তাদের আগে আমাদের সেই নাটিকাটা করার সুযোগ দিয়েছিল। এবং সেই নাটিকাটা আচ্ছা। করে এত আনন্দ পেয়েছিলাম, আর এত লোক গ্রামের মানে উৎসাহ দিয়েছিল, সেটা ভোলার মতো না। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই নাটকটা দেখে আমার এক বান্ধবী এত খুশি হয়েছিল যে তখন 10 টাকায় হাফ কেজি ওজনের একটা চানাচুর পাওয়া যেত আমাদের প্যাকেট। সেই হ্যাঁ, একটা চানাচুরের প্যাকেট কিনে আমাকে ডেকে নিয়ে যে উপহার দিয়েছিল। মানে এর চাইতে বড় পুরস্কার, এর চাইতে বড় আনন্দের আর কিছু হতে পারে? আর কি হতে পারে। হ্যাঁ। কি হতে পারে? এই যে তারপর থেকে মনে হলো যে এই জিনিসটা খুব ভালো লিখতে হবে। তো এই যে মানুষের উৎসাহ পাওয়া যায়, এই যে মানুষ ভালোবাসে, সকালে যখন উঠেছি তখন বলে, ওই দেখ মাতব্বর আসছে, অমুক আসছে, তমুক আসছে, তুই তো খুব ভালো অভিনয় করেছিস। তো এইরকম তৈরি হয়ে গেল।
তারপরে ধরেন গ্রামে আমার এক চাচু ছিল, উনি ঢাকাতে থাকেন এখন। তো উনি প্রচুর পড়তেন এবং প্রচুর বইপত্র পড়তেন। আমাকে বলতেন যে তুমি যেটা করো সেটা তো খুব ভালো জিনিস, কিন্তু তোমাকে যেটা করতে হবে এই শিল্প সাহিত্য করতে হলে তোমাকে প্রচুর বই পড়তে হবে। এখন আমাকে বললো বই কেনা শুরু করো। আমি পরের দিন যেয়ে এস ডি মুরাদের কিনলাম, যে ফুটন্ত গোলাপ, আর সম্ভবত কাশেম বিন আবু বকরের একটা বোরকা পরা সেই মেয়েটি না কি বই যেন কিনেছিলাম। তো এনে কাকুকে বলছে যে কাকু এই দুইটা বই কিনেছি। তো তখন বলছে যে পাগল, এটা কি মানে মূলধারা সাহিত্য নাকি? এটা তো এমনিতে মজা হ্যাঁ, পাওয়ার জন্য, এটা তো সাহিত্য বলে না। হ্যাঁ, তুমি শরৎচন্দ্রের বই পড়বা, তুমি বঙ্কিমের বই পড়বা, তুমি রবীন্দ্রনাথের বই পড়। তখন আমি বই চিনলাম যে বই কাকে বলে, যে বই কেমন হতে পারে। তো এই যে আস্তে আস্তে আমার মধ্যে এক ধরনের পড়াশোনা শুরু হলো। তখনও একটু করে ওই যে বললাম যে মেলানো শুরু করি, কবিতা মিলাই মিলাই লিখি। তখনও কবিতা হ্যাঁ, কাকে যে বলে অন্তমিলের কবিতা, মধ্যমিলের কবিতা মিলিয়ে মিলিয়ে আমি ছন্দে ছন্দে। জানি না। তারপরে যখন ইসে গেলাম, হাই স্কুলে গেলাম, তখন থেকে এক ধরনের কবিতার আমার মধ্যে তৈরি হলো, যে কবিতা এমন না এমন হতে পারে। মানে ওই মেলানোর জায়গা থেকে একটু সরে এসে একটু সেটাকেও এখন কবিতা বলি না, কিন্তু তখনকার সময়ে সেটা আমার কাছে শ্রেষ্ঠ কবিতা ছিল, কারণ সেই বোধটা শ্রেষ্ঠ কবিতা। আমার মধ্যে তখন ছিল। তো সেটাকেও অস্বীকার করি না, কারণ তখন তো সেই সময় অনুযায়ী এবং সেই বোধ অনুযায়ী সেই কবিতা তো আমার কাছে শ্রেষ্ঠ কবিতা ছিল। তো হ্যাঁ, সেগুলো এইভাবে আস্তে আস্তে আমার মধ্যে পরিবর্তন মানে হতে শুরু করলো আর কি, হতে এইভাবে থাকলো লেখা এবং কবিতার প্রতি, হ্যাঁ, হ্যাঁ, কবিতার প্রতি প্রীতি বা ভালোবাসাটা আরো বেশি জড়াতে থাকলো। বেশি হয়। প্রথম কবে কখন মানে আপনার লেখা প্রকাশিত হয়েছিল, এরকম কি মনে আছে? এরকম আসলে এক্স্যাক্টলি আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমার কবিতা সর্বপ্রথম যেটা ছাপা হয় সেই কবিতার নাম সম্ভবত ছিল বৃষ্টিতে ভিজি না বৃষ্টি বিলাস, এরকম একটা নাম ছিল আর কি। এরকম সেটা একটা আমার, নাম ছিল না, এত হ্যাঁ, আগের কথা মনে না থাকারই কথা। তো যাই হোক, তবে এর সাথে একটু প্রাসঙ্গিক। এটা হ্যাঁ, যখন বলুন। বই আকারে একটা সংকলন বইয়ে বের হয়, তখন বইয়ের নাম হলো হুম। দেশের কথা ভাবি। সেটা বাংলা বাজার থেকে বের হয়েছিল, এবং তখন আমি এই বইয়ের বিজ্ঞাপন দেখেছিলাম প্রথম আলোতে, যে সংকলন করবে। এবং সে ঠিকানা দিয়েছিল, সেই প্রকাশকের নামটাও ভুলে গেছে এখন। তখন আমি ঝিনাইদহে থাকি। আমি দেশের কথা ভাবি নামে একটা কবিতা লিখেছিলাম, সেটা কৃষক, মাটি, মা, মাটি, এরকম একটা কবিতা লিখেছিলাম। সেটা দেশের কথা ভাবি সেই সংকলনে ছাপা হয়েছিল। সেটাও এখন বেশ। স্মৃতিতে আছে আর কি। তো এর সাথে আরেকটু আমরা আলাপচারিতা বাড়াই, সেটা হচ্ছে আপনি এই যে লিখলেন প্রেম তো জড়ালো এবং আস্তে আস্তে বড় হলেন, শিল্প সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখার সাথে ভালো মতো পরিচিত হলেন এবং হুম। কাজ করতে থাকলেন। তো এই যে ছোট বড় যে পথটা পাড়ি দিয়ে এলেন, এই পথটা পাড়ি দিতে দিতে কখন অনুভব করলেন যে আসলে আমি কবিতাটাই লিখতে চাই, এই শিল্প সাহিত্যটাই চর্চা করতে চাই, কখন ফিল হলো? দেখেন, আমি এই যে এতগুলো এতগুলো মানে আস্তে আস্তে এসেছি, আস্তে আস্তে বুঝতে শিখেছি। যখন কলেজে পড়তাম, আমি আমাদের স্থানীয় একটা কলেজে পড়তাম। কলেজটার নাম ছিল তুফি মাহমুদ ডিগ্রি কলেজ, অর্থাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এবং ঝিনাইদহের মাঝামাঝি যে ইসলামী বিশ্ববিদ্যালয়, সেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশে এই কলেজটা ছিল। তখন আমি হুম। নিহারুন নামে একটা পত্রিকা করতাম। সেই পত্রিকাটাও ফটোকপি করে করতাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে এক দোকানদারের কাছে যেয়ে ফটোকপি করে করে এই মানে ইয়েটা করতাম, এই পত্রিকাটা। তো তখনই আমার মধ্যে তৈরি হয়েছে যে কবিতা লিখব। এবং কবিতা লেখার আরো কিছু কারণ আছে, সেটা হলো আমার বাবা একবার মানে ওই যে যখন নাটক করতাম, যে নাটকের কথা বললাম, মঞ্চ নাটক টাটক করতাম, সেই সময় আমার বাবু বলেছিল যে তুমি কি লালনের মতো গান লিখতে পারো? তো তখন ধরেন যে আমি ছোট মানুষ, আমার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি। আমি বলি কি লালন আর কি গান লিখে, তার সাথে ভালো গান লিখতে পারে। ধরেন যে কি, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধরেন এইসব জায়গা থেকেই তো এক ধরনের বোধ তৈরি হয়েছে এবং প্রচুর পড়তাম। আমি যখন হাই স্কুলে পড়তাম তখন থেকে ওই যে কাকার একটা অনুপ্রেরণা। তারপর হাই স্কুলে যে আমি বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে পড়তাম, শৈলকুপার খুব উল্লেখযোগ্য একটা স্কুল ছিল।
সেই স্কুলে একটা আলাদা লাইব্রেরি ছিল এবং প্রতিটা ছাত্রকে বাধ্যতামূলক লাইব্রেরি কার্ড করতে হবে এবং বই পড়তে হবে। এটাই আমি প্রচুর বই পড়েছি, যে বই কোনোদিন ওই কার্ডে কেউ স্বাক্ষর করেনি সেই স্বাক্ষরটাও আমার ছিল, যেটা আমার বিশ্ববিদ্যালয়ের জীবনেও এসে ঢাকাতে যে আমি গণ বিশ্ববিদ্যালয়ে পড়েছি জাফরুল্লাহ চৌধুরী, ওইখানেও লাইব্রেরিতে যে একই কাজ, যে বইগুলো বের করে দেখেছি যে কারো সিগনেচার নেই, সেই বইগুলো এখনো খুঁজলে সেই বইগুলো আমার সিগনেচার আছে। তো এই মানে ধরেন যে আনপড়া, ওটা এখনো কেউ লাইব্রেরিতে আছে কিন্তু কেউ পড়েনি, আমারই প্রথম আর কি হ্যাঁ, পড়া বা নেয়া, জি। ব্যাপারটা এরকম। হ্যাঁ, তখন তখন থেকেই আমার মনে হয়েছে যে আমি লিখবো। আর এই বই তো যে কেউ লিখতে পারে না, এটা তো এটা তো অন্য ব্যাপার, এর জন্য আলাদা কিছু ডেডিকেশন লাগে, আলাদা পড়াশুনো লাগে, আলাদা চিন্তা ভাবনা লাগে। তো এটা তো আপনা আপনি তৈরি হয় না, এটা এক ধরনের বোধের জায়গা থেকে, উপলব্ধির জায়গা থেকেই করতে হয়। তো সেই জায়গা থেকেই মনে হলো যে আমি শিল্প সাহিত্যই করবো, আর কিচ্ছু করবো না। তারপর বাবা বলতো বাহ। যে পড়াশোনা করে কি করবো, আমি বলতাম যে পড়াশোনা করে চাকরি বাকরি করবো না, পথে ঘাটে ঘুরে বেড়াবো। তারপরেও লোকজন দেখে বলবে যে ওই দেখো ওই ছেলেটা এমএ পাস। তো এইরকম বোধ আমার সেরকম মানে ছিল, এইভাবেই তৈরি হয়েছে, এইভাবেই আস্তে আস্তে চলে আসা। যে আমার কাছে আস্তে কিন্তু আস্তে চলে এসেছে। আমি বলি যে আমার কাছে কিন্তু কোনো দিন মনে হয়নি যে আমি বিপ্লব ঘটাই দেবো, কবিতা লিখে দেশ পাল্টে দেবো, এরকম কোনো দিন মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে এটা আমার দায়, এটা আমি পারি, এই কাজটা আমি পারি, সেই সুকান্তর মতন আমি তো কোনো কাজই পারি না, এই হ্যাঁ, 2 লাইন লিখতে পারি, তো এই কাজটা করবো। মানে ব্যাপারটা হচ্ছে শেষমেশ এরকম যে এটাই আমি পারি, এখানেই আমার মন বসে, এখানেই আমার আনন্দ, সুতরাং একেই আমি জড়িয়ে ধরি, হ্যাঁ, ব্যাপারটা কি এরকম? হ্যাঁ, হ্যাঁ, একদম। যাই হোক, আমরা আর একটু বাড়ি আপনার সাথে আলাপচারিতায়। আমি যতদূর জানি আপনি একটা খুব ভালো জিনিস, আমারও যখন আমি শুনতে পেরেছি আপনি এটা নিয়ে কাজ করছেন, আমার খুবই আনন্দ বোধ হয়েছে যে আপনি হাঁটুরি কবিতা নিয়ে কাজ করছেন। হুম। তো এই ব্যাপারটা আমাদের সাথে একটু শেয়ার করেন, আমরাও জানতে চাই, আমি সহ শ্রোতা দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে বলি। আমার ছোটবেলা থেকে আরেকটা জিনিস বলি, প্রতিটা ক্ষেত্রে ছোটবেলা ছোটবেলা চলে আসছে, তো এটা বলতে হয় যে হ্যাঁ, হ্যাঁ, ছোটবেলা থেকে একটা ভেতরে এক ধরনের ইয়ে ছিল যে আমি গবেষণা করব, আমি গবেষণা করব। তো পরে পরবর্তীতে এসে যখন মানে অ্যাকচুয়ালি বাংলাদেশ পড়াশোনা শেষ হলো, মানে এমএ করলাম, মানে তো আমরা মনে করি যে বাংলাদেশ পড়াশোনা শেষ। তো এ করার হুম, পরে মনে হলো যে আমার এবার গবেষণা করা উচিত। আর সারা জীবন তো আমার বইপত্র নিয়েই থাকতে হবে, যেহেতু এই পথে নেমেছি, সেহেতু বইপত্র নিয়েই থাকতে হবে। তার মানে এই বইপত্র নিয়ে থাকতে হলে আমার একটা পিএইচডি টিএইচডি করে ফেলি, করে ফেললে হবে কি একটা ডিগ্রিও হয়ে গেল, পড়াশোনা হলো, আমি তো পড়াশোনার মধ্যেই আছি। যে কারণে একদম, হ্যাঁ। যে কারণে আমি রাজশাহীতে ফোকলরে ভর্তি হয়ে গেলাম। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ভর্তি হওয়ার আগে আমি, যিনি আমার সুপারভাইজার আপনি চিনবেন, তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, গবেষক এবং ফোকলর ডিপার্টমেন্টের একসময় চেয়ারম্যান ছিলেন, মোস্তফা তারিকুল আহসান স্যার। তো মোস্তফা তারিকুল আহসান আচ্ছা, স্যার আচ্ছা। আমাকে বললো যে তুমি কি নিয়ে কাজ করতে চাও। আমি বললাম যে স্যার আমার তো লোকসাহিত্য খুব ভালো লাগে ছোটবেলা থেকে। ওই যে আমি বললাম না যে এক ধরনের মানস পটে ওই গাজির গান, ওই কীর্তন, ওই ওই ধরেন বাউল আখড়া। বাউল হ্যাঁ, বাউল আড্ডা, এই এই অমুক কবির আসর, এই গান, এগুলো আমাকে খুব টানে ছোটবেলা থেকে। এখনো আমার আমার হয়তো লক্ষ্য করেছেন যে ফেসবুক ওয়ালে গেলে আমি কোথাও যাচ্ছি, একজন বাউলের পাইলে তার সাক্ষাৎকার নিচ্ছি, তার গানটা রেকর্ড করে ছেড়ে দিচ্ছি, লাইভ করছি, এটা কিন্তু আমি করি, এটা আমার হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আহ, ভিতর থেকে আছে। তো স্যার আমাকে বলল, দেখো লোক সাহিত্যের মোটিভ নিয়ে কাজ করতে পারো, এটা আমাদের বাংলাদেশে খুব একটা কাজ হয়নি। যেমন হলো আহ আহ, গাজী কালু চম্পাবতী, এই যে একটা আখ্যান, এই আখ্যানের ভিতর যে মোটিভ গুলো আছে সেটা নিয়ে তুমি কাজ করতে পারো। তারপর বললো যে তুমি কাজ করতে পারো হাটুরি কবিতা নিয়ে কাজ করতে পারো। এই হাটুরি কবিতাকে আবার ভাট কবিতাও বলা হয়। তো আমি বললাম যে স্যার আচ্ছা, তাহলে আখ্যান নিয়ে আমি কাজ করব না, এটা হয়তো দু একজন করতেও পারে কিংবা নাও করতে পারে, কিন্তু আমি করব স্যার হাটুরি কবিতা। আমার খুব ভালো লাগে। এখন হাটুরে কবিতা কেন আসলাম, হাটুরে কবিতা নিয়ে তখন স্যার বললো যে তাইলে তুমি এটা নিয়ে পড়াশোনা করো, খোঁজ খবর নাও, একটা সিনopসিস তৈরি করো, জমা করো, যা যা প্রক্রিয়া থাকে তখন শুরু হলো।
হ্যাঁ। তো এটাই করার একটা কারণ হলো, ছোটবেলায় আমরা যখন বাজারগুলোতে গেছি, বাজারগুলোতে দেখতাম যে একটা মানুষ মজমা জমাচ্ছে। মজমা অর্থাৎ তিনি সুরে সুরে কবিতা পড়ছে, সুরে সুরে খুব ছন্দে ছন্দে কথা বলে কবিতা পড়ে, কিন্তু কবিতাটা পুরা পড়ছে না, কিছু আকর্ষণীয় জায়গাগুলো পড়ে পড়ে মজমাটা জমাচ্ছে, লোকজন ভিড়াচ্ছে। যখন তারা আসতেন তিনি এক ধরনের কবিতা বের করে দিচ্ছেন বিক্রি করার জন্য। আবার কেউ কেউ শুধু একটার মধ্যেই সীমাবদ্ধ থাকতেন না, কেউ কেউ মাজন বিক্রি করতেন। আপনার আপনার হয়তো দেখেছেন, অবশ্যই মাজন, দেখেছেন। সালসা, হ্যাঁ, হ্যাঁ, তারপরে আরো কি যেন, বা ট্যাবলেট, দুঃখিত আমাদের প্রচলন যেটা ছিল আর কি, হ্যাঁ, এক এগুলো ধরনের বিক্রি হতো। এক ধরনের ছবি পাওয়া যেত, যে ছবিগুলো নায়ক নায়িকাদের ছবি। এবং একটা ভিউ হলো, কার্ড, হ্যাঁ, সম্ভবত ভিউ কার্ড। ভিউ কার্ড, এবং বড় বড় গুলো, যেটার মধ্যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা ঘোড়া, দুলদুল ঘোড়া, দুলদুল ঘোড়া, খুব দারুণ নারীর ছবি এবং মাথার উপর তাজ ছিল, এগুলো বিক্রি করে বেড়াতো। আচ্ছা। তো যে কারণে ধরেন এটার আগ্রহের জায়গা থেকেই এটাই আসা। এবং ভাট কবিতা, হাটুরে কবিতা যেটাকে বলছি, এটা আপনি বললেন যে এটা সম্পর্কে একটু বলতে, আমি এটা বলছি যে কিছু কিছু অঞ্চলে একে ভাট কবিতা বলা হয়, ভট্ট কবিতা অর্থাৎ প্রশংসা বা স্তুতিমূলক কবিতা বলা হয়। একে বলা, আচ্ছা, আচ্ছা। এর কবিদের স্তুতি অনেক গাথা বলা যায় আর কি, একটু মানে চারণ সংক্ষেপ চারণ শব্দে আর কি। চারণ চারণ বলা হয়। একে পথুয়া দারুণ। কবিতা বলা হয়, একে ভাট কবিতা বলা হয়, একে বলা হয় আপনার পথ কবিতা, বটতলার কবিতা। আর এই 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 যারা বিক্রি করেন, ধরেন এই যে এই কবিতা, এই কবিতার সাথে বড় একটা অংশ জড়িত থাকে হলো অর্থ। যে মানুষগুলো এই কবিতা সুন্দরভাবে পড়তে পারেন, তাদের কণ্ঠ সুন্দর, তারা নিজেরা লিখতেন এবং সেগুলো বিক্রি করতেন। শুধু যে তাত্তাই বিক্রি করতেন তা না, তাদের এক ধরনের মোকাম থাকতো। মোকাম তো বোঝেন, যে হ্যাঁ, ব্যবসা মোকাম, করা। আড়ত, মোকাম। হ্যাঁ, আড়ত, আড়ত। খুব একটা ভালো বাংলা বলেছেন, যে আড়ত আর কি, হ্যাঁ, হ্যাঁ। যেখানে প্রচুর মালপত্র সবাই নানা দেশ থেকে এসে ওখান থেকে আনে। এই হ্যাঁ। মোকামটা অনেক জায়গায় ছিল, যে আমাদের বাংলা বাজারে ছিল, খুলনাতে ছিল, তারপরে এই ঈশ্বরদীতে ছিল, তো পোড়াদহ ছিল, নানা জায়গায়, চট্টগ্রামে ছিল, নানা জায়গায় এটা ছিল। এখান থেকে নানা জায়গার এই হাটুরে কবি যাদের বলছি, এই কবিরা এসে এগুলো নিয়ে যেতেন এবং নানা জায়গায় ছড়ায়ে, তারা ধরেন একটা পরিবার থেকে ডিটাচড হয়ে ১ সপ্তাহ কিংবা ১ মাস দীর্ঘদিন বের হয়ে যেতেন কামাল করতে, অর্থাৎ সারা দেশ ঘুরে ঘুরে বাজারগুলোতে বিক্রি করতেন। যে ১৫ দিনের জন্য বাড়ি থেকে চলে গেছেন, এগুলো বিক্রি করে একবার ১৫ দিন পরে আবার বাড়িতে আসছেন। এভাবে এর সাথে একটা বড় ধরনের বললাম যে একটা অর্থ জড়িত। এবং ইতিহাস আছে যে কোনো কোনো বই, অর্থাৎ এই কবিতা, এই কবিতাটা এক মানে ১৪,০০০, ২০,০০০, ১ লাখ কপি, ২ লাখ কপি পর্যন্ত বিক্রি করেছে। তাহলে কি পরিমাণ চাহিদা ছিল। বিরাট ব্যাপার, এ তো বিরাট ব্যাপার। ১ লাখ কপি মানে কি, এ তো হ্যাঁ, একটা এবং অসম্ভব ব্যাপার বর্তমান সময়ের বইয়ের হিসাবে। হ্যাঁ, হ্যাঁ, এবং তখন না, তারপরেও কিছু ব্যাপার আছে, তখন তো আর বিনোদনের জন্য এত হাতে হাতে ফোন ছিল না, টিভি চ্যানেল হ্যাঁ, গুলো হ্যাঁ, ছিল এত ডিজিটাল, হ্যাঁ, না, ভিজুয়াল মাধ্যম ছিল না। ভিজুয়াল ভিজুয়াল মাধ্যমগুলো ছিল না, এবং এত বিনোদনের এত প্ল্যাটফর্ম গুলো ছিল না। এবং তাদের ছিল না। মেধা, তাদের মানে গুণটা এত বেশি ছিল, কল্পনা করেন যে আপনি বাড়ির না, পাশে আমি একটা। ছোট একটু যোগ করি আপনার কথার ভিতরে, আমি আবার মাঝে মাঝে ভুলে যাই। আমার ছোটবেলায় আমি দেখেছি জি, কিছু কিছু কাকা বা দাদা টাইপের লোক কিছু চাইতে বা খেতে আসতো, তো এসে তারা যেটা করতো, তারা ছন্দে ছন্দে কথা বলতো, ছন্দে আচ্ছা, ছন্দে খাবার চাইতো। আবার নতুন নতুন কোন ছন্দ যদি বলা হতো, প্রেম নিয়ে আপনি কিছু বলেন, সে ছন্দে হুম, ছন্দে প্রেমের একটা গল্প শুনে ছন্দে ছন্দে বলে খেয়ে দিয়ে আশীর্বাদ করে তারপরে দিত। ঠিক আছে, হুম, আপনার এই কথা শুনতে শুনতে আবার স্মৃতিচারণ হলো, বলুন। হ্যাঁ। না, ওরা 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 সন্দেহ কথা বলে এবং সন্ধে সন্ধে মানুষকে মুগ্ধ করেন। এবং হাট বাজারে যে করেন, সেই কবিতাগুলো পড়েন খুব সন্ধে সন্ধে। এবং এই সুরগুলো হলো ধোঁয়ার সুর, এগুলো হলো হ্যাঁ, সস্তা ধ্রুপদী। এই সুরগুলোর মধ্য দিয়ে, এই ছন্দের মধ্য দিয়ে এই
কবিতাগুলো এরা পাঠ করে থাকেন পড়া এবং হয়, পাঠ করা হয়। এবং সুর করে গাওয়া হয়। এটা তো পাঠ করা না, পাঠ তো আমরা এমনিতেই পড়ি, এটাকে গাওয়া হয় অর্থাৎ গানের মতন করে হ্যাঁ, সুর করে। এক সময় খুব বিখ্যাত একটা ইয়ে করেছিল মনির এবং রিমার, এই কবিতাটা শুনেছেন মনে হয়। ওই মনির খুব বড় লোকের ছেলে, তার ঘরে বউ থাকতে রিমার হুম, সাথে প্রেম করে এবং এক সময় খুকু খুকু এবং রিমা, এটা শুনছেন। আমরা তখন মনে হ্যাঁ, করতাম হ্যাঁ, এটা মনে হয় জারি, কিন্তু এটা জারি না, এটা হলো এই হাটুরে কবিতা। এবং এক হাটুরে সময় কবিতা। প্রেমিকা এবং মনির নিয়ে যে তার ইয়েকে সেই খুব তার স্ত্রীকে মেরে ফেলে আর কি। এটা হুম, গেল। হুম, তো এইরকম, এবং এরা তাৎক্ষণিক ঘটনা নিয়ে, তাৎক্ষণিক একটা ঘটনা ঘটেছে, ধরেন একটা গ্রামে একজনের স্ত্রী আর একজনের সাথে চলে গেছে, হুম, তাৎক্ষণিক এটা নিয়ে একটা কবিতা বানাবে এবং এই কবিতাটা একটা দীর্ঘ কবিতা হয়ে যাবে নানাভাবে। এবং এদের বন্ধনা থাকে, এই কবিতাগুলোর বন্দনা থাকে, এবং সেই বন্ধনাটুকুতে এই কবিতার সাথে মধ্যযুগে যে মঙ্গল ইয়েগুলো কাব্য কিংবা মঙ্গল আখ্যানগুলো কাব্য মঙ্গল কিংবা কাব্যগুলো, আমরা কি পয়ার, পয়ার যেগুলো আছে আমাদের বাংলা সাহিত্যে, এর সাথে কি এর কোনো এর সম্পৃক্ততা এর আছে কিনা? হ্যাঁ, মিল আছে, কারণ ওর যেমন বন্ধনা থাকে, এর যে পয়ার ছন্দ, এর যে সস্তা ছন্দ, যে ত্রিপুরী সুরের ব্যাপার, হ্যাঁ, সুরের হ্যাঁ, ব্যাপার, সেটা কিন্তু মঙ্গল যে সাহিত্য বলি, মঙ্গল যে যুগে যে সাহিত্যগুলো করা হয়েছে সেই সাহিত্যের সাথে এবং এই কবিতার একদম মানে 80%-এর বেশি বেশি মিল। যেটা কিন্তু মজার ব্যাপার হলো কি, মজার ব্যাপার হলো ওই কবিতাগুলোকে আমরা ধরি হলো মূলধারার সাহিত্য আচ্ছা, এবং কিন্তু মানে এই আমাদের 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 সংস্কৃতিতে। সংস্কৃতিতে মূলধারার সাহিত্য মানে আমাদের সাহিত্য, আমরা বাঙালিরা আমাদের যে আমাদের সাহিত্যের সাহিত্য। মধ্যে আছি, যে চর্যাপদ মধ্যযুগের আচ্ছা, যে সাহিত্য, আধুনিক যুগের, কিন্তু এই মধ্যযুগের এই সাহিত্যকে মূলধারার সাহিত্য হিসেবে গণ্য করছি। কিন্তু সেই সেই সাহিত্যের সাথে এই হাটুরি কবিতার অধিকাংশ মিল আছে। তার যে ছন্দ ব্যবহার করা হতো সেই ছন্দই হাটুরি কবিতাতেও ব্যবহার করা হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো মধ্যযুগের এই সাহিত্যকে আমরা মূলধারা সাহিত্য বলছি, আর এই হাটুরে কবিতাকে বলছি পথ সাহিত্য, মানে অশিক্ষিত সাহিত্য। এটাকে বলছি আচ্ছা, আমরা নিরক্ষরের সাহিত্য, পথের সাহিত্য, বটতলার সাহিত্য, অর্থাৎ আমরা এটাকে একেবারে অবহেলা করছি। হ্যাঁ, আচ্ছা। এটার মধ্যেও তো এক ধরনের ধরেন রাজনীতি থাকে, এক ধরনের আহ যেটাকে বলে সমাজ ব্যবস্থার বা উঁচু নিচু যে স্তরের ব্যাপার থাকে, যে ওরা নিচু শ্রেণীর মানুষ, ওরা যা তৈরি করেছে ওটা আর গ্রহণ করা হবে না। গ্রহণ করা হবে না, এইরকম সাইড করে রাখা। কিন্তু এটা 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 কিন্তু সাহিত্যের সবকিছু বিদ্যমান, এটার মধ্য দিয়ে একটা সমাজ, সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, এটা এমন কোনো বিষয় নেই যে সেটা নিয়ে এই কবিতা লেখা হয়নি। ভোটের কবিতা লেখা হয়েছে, কোনো রাষ্ট্রীয় সরকারকে প্রশংসা করে, তার অবদানকে প্রশংসা করে লেখা কেন হয়েছে। উপহার, আমাদের এক সময় যারা আর কি টিভি বা মিডিয়া এত কিছু ছিল না, আগে বিয়ে মানে উপহার লেখা হতো। হুম সেই হুম উপহারও তো আমরা যা শুনেছি, দাদি হ্যাঁ নানি ফুপুরা উপহার লিখতো, কি দিল হ্যাঁ কি না দিল সব মিলিয়ে বিয়েতে এগুলো গাওয়া হতো দল বেঁধে। হ্যাঁ। তো ধরেন যে এটা মানে প্রতিটা বিষয়কে কেন্দ্র করে এই কবিতা লেখা হয়েছে, এবং এই কবিতার মধ্যে সমাজ বাস্তবতা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, এটা তো মানে কালের ইতিহাস, এটা তো আপনার কালের শিকড়ের ইতিহাস। সন্ধানে যদি যান, আপনার সাংস্কৃতিক আন্দোলনের কথা ইসে যান, এই লোককবিরা প্রতিটা ক্ষেত্রে অবদান রেখেছে। অথচ এই অবশ্যই। মানুষকে আমরা সাইড করে রেখেছি, এবং কোনো সময় রাষ্ট্রীয় বলেন, কোনো ব্যক্তি পৃষ্ঠপোষকতা বলেন, এটাকে করা হয়নি। এবং কোনো এই যে হাটুরে কবিতা আজকে বলছি, এবং মজার ব্যাপার হলো এই কবিতাগুলো 8 পেজের হয়, 16 পেজের হয়, এবং এই কবিতাগুলো হুম। সেলাই করা থাকে না, একদম ফোল্ডিং টাইপের হয়, সেলাই করা থাকে না। ও, এটা মজার মানে ওখানেও একটা মানদণ্ড আছে, 8 পেজের হাফ ফরমা ব্যাপার। বর্তমান সময়ে যদি ধরি, 16 পেজ মানে এক ফরমায় গিয়ে পৌঁছচ্ছে, ব্যাপারটা কি হ্যাঁ, এরকম? দারুণ একটা ব্যাপার। আমি আপনাকে
আমি আপনাকে একটা দেখাচ্ছি, এটার নাম গরিবের ছেলে, শাহজাহানের কবিতা। এই যে এটা, আচ্ছা। এই যে এটা 8 পেজের একটা কবিতা, 1 2 3 4 5 6 7 8, এটা হলো যে আচ্ছা। বাহ। একটা কবিতা। এই কবিতার নাম হলো চমৎকার। গরিবের ছেলে শাহজাহান একটা কারণ। দ্বিতীয়টা হলো এই কবিতাটার নাম হলো ধুকুরিয়া বেড়ায় উত্তর ধারে, নাঙের আশায় ভাতার মাঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাও 4 পেজের একটা, 4 আর 4 8। 8। আচ্ছা। 8। এটাও 4, এটাও 4। এটাও 4 4 8। আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে, এটার নাম হলো নরবলি। নরবলি। নরবলি একটা অলৌকিক এক ঘটনা, স্বপ্নে দেখে কালীর নামে 2 শিশুকে জবাই করে। হ্যাঁ, 2 হুম। শিশুকে আগে এই প্রথা আমি দেখেছি এই গ্রামে। স্বপ্নে দেখেছে যে কালীর পায়ে পাঠা বলি দিতে হবে। সকালবেলা দৌড়ে গিয়ে তাড়াতাড়ি পাঠা রেডি করে বলি দেওয়া হয়েছে। আপনি হুম। যেটার গল্প বললেন এটা ওই ধরনেরই আর কি। সেটা হচ্ছে হুম। শিশুকে বলি দেয়, এটা তো আরো মারাত্মক ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো করুণ এই, কাহিনী আর কি, বিষাদ হ্যাঁ, বিষয়। এইসব করুণ কাহিনী নিয়ে, এইসব বিষয়গুলো নিয়ে এই হলো হাটুরে কবিতা। এবং আপনি অবাক হবেন যে এরা এরা এটাকে পেশা হিসেবে আচ্ছা, নিয়েছে। আমি ফাঁকে একটু বলি, অ্যাডভোকেট বিলকিস ঝর্ণা উনি কিন্তু এই হাটুরে কবিতার বোধহয় কিছু অংশ বলেছে, পড়ুন, শুনতে চাই। যদি সম্ভব হয়, যদি 2 4 লাইন শোনানো হয়, আপনি বলুন, শেষ করুন, তারপরে শোনাবেন আপনি। তো এই 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 যে এই এই আম, মানে কবিতাকে, এই কবিতাগুলো তারা পেশা হিসেবে গ্রহণ করেছিল, এবং এটা তারা বিক্রি করার জন্য, মানুষের দৃষ্টিগোচর করার জন্য তাদের একটা লেবাস ছিল। লেবাস অর্থাৎ তাদের একটা পোশাক ছিল। সেই পোশাক, পোশাক আবরণ। সাদা, সাদা পাঞ্জাবি এবং একটা লুঙ্গি, এবং তাদের ঘাড়ে একটা ব্যাগ থাকবে। গামছা। ব্যাগটা ব্যাগ, যে আচ্ছা আচ্ছা, ব্যাগ। কবিদের কবিদের ব্যাগ থাকতে হবে ওই ব্যাগের মধ্যে। ঝোলা এবং ব্যাগ যাকে বলে, আমরা ঝোলা ব্যাগ বলি। ঝোলা। এবং অনেক সময় অনেকের আবার এজেন্ট থাকতো। এজেন্ট মানে মোকাম থেকে একজন নিয়ে গেছে প্রচুর কবিতা সওদা করে, তার কাছ থেকে আবার খুচরা বিক্রি করার জন্য অনেকে নিত। আবার হুম। একটা বাজারে যখন মজমা জমাতেন তিনি, তখন তিনি এই কবিতাগুলো কিছু কিছু অংশ, অর্থাৎ চম্বুক অংশ পড়ে পড়ে মানুষকে আকৃষ্ট করতেন, যাতে মানুষ এই ওই বই বইটা কিনে। কেনার জন্য। হ্যাঁ, এটা এক ধরনের বিজ্ঞাপন দিতেন। এবং তিনি বিজ্ঞাপন। তিনি এই কাজগুলো করতেন, এবং তার এজেন্ট থাকতো, সে নিয়ে নিয়ে যে নেবে তার হাতে হাতে পৌঁছে দিতেন। মানে মজার একটা ব্যাপার। কিন্তু মজার দুঃখের একটা ব্যাপার, ব্যাপার, মজার। দুঃখের ব্যাপার হলো এটা নিয়ে কেউ কোনো কাজ করেনি একেবারে বললে ভুল। সেটা করেছে হলো যে, আপনি চিনবেন বিলু কবির ভাই। বিলু কবির হুম। ভাই একটা কাজ করেছেন। সেটার মধ্যে যেটা আছে সেটা উনি প্রায় 93টা এই কবিতা এক জায়গায় করেছেন, এবং এই কবিতার উপরে লিখে একটা বই করেছেন। সেই বইটার নাম হলো হাটুরে কবিতায় সমাজ। তিনি সবচেয়ে বেশি কাজ আচ্ছা, করেছেন। কিন্তু এটা কোনো একাডেমিক্যাল কাজ ছিল না, এটা নিজের উদ্যোগে তিনি মানে করেছেন। একাডেমিক ভাবে কোনো আয়োজন করে যে একটা স্বীকৃতি দিয়ে কাজ করা, এরকম কোনো ব্যাপার এই কবিতার ব্যাপারে ঘটেনি, হাটুরি কবিতার ব্যাপারে। তারপর হাসান ইকবাল নামে একজন আছেন, চিনবেন হয়তো। হাসান ইকবাল ভাই যেটা করেছে, হাটুরি, হুম। ভাট কবিতায় নারী, ভাট কবিতায় মুক্তিযুদ্ধ, ছোট ছোট 2টা বই করেছেন। এটা আচ্ছা আচ্ছা। আরেকটা কাজ করেছেন যে, আহ, উম, সেটা হলো হিমেল বরকত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলার হ্যাঁ টিচার। হ্যাঁ। হিমেল হিমেল ভাই, বরকত, হ্যাঁ, এই যে হিমেল গত হয়ে গেলেন কিছুদিন হ্যাঁ, আগে। দিন আগে। এবং হিমেল ভাইয়ের আরেকটা বড় পরিচয়, তিনি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহের রুদ্র ভাই, মোহাম্মদ শহীদুল্লাহ ছোট ভাই, হ্যাঁ। ছোট ভাই। এবং এটা, তার একটা ছবি দেখেছেন যে তসলিমা নাসরিনের কোলে তিনি আছেন রুদ্রের সাথে। এই ছবিটা অনেক হ্যাঁ, দেখা যায় অনেক জায়গায়। হিমেল ভাই, অনেকে, হ্যাঁ, অনেক জায়গায় দেখা যায়। হিমেল ভাই ইউসিসির একটা প্রকল্পে সম্ভবত কাজ করেছেন কিছুদিন আগে। এই বইটা বের হয়েছে তার বৈভব থেকে। এই বইটার নাম হলো পথকবিতার হারানো ভুবন। আচ্ছা আচ্ছা পথকবিতায় আচ্ছা। তিনি এটাকে বলছেন কত কবি। পথকবিতা। হুম। পথকবিতা অর্থাৎ পথে তথে, বটতলায়,
মানে এই কবিতাগুলো পড়া হয়, এখনো কিছু কিছু দেখা যায়। কিন্তু এগুলো হয় কি যে পেশা পরিবর্তন হয়েছে তো মানুষের, পেশা হ্যাঁ, পরিবর্তন হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। এবং যে কারণে এর কোনো অর্থ অর্থ এখনো এখন আর ওইভাবে পায় না বলে এই পরিবর্তনটা হয়েছে। এবং আগে হয়েছে। আপনাকে বললাম যে এই কবিতাকে তারা যতটা না শৈল্পিক অর্থাৎ জীবন ধারণের কিংবা ডেডিকেশন কিংবা জীবন যাপনের জন্য যতটাকে এই শিল্প অন্তরে ধারণ করেছে, তার চাইতে বেশি তাদের মধ্যে টেন্ডেন্সি ছিল যে তার সংসারটা চালাতে হবে, এটাকে পেশা হিসেবে তারা নিয়েছিল। এবং এই আচ্ছা, যোগ্যতা, যেমন যেমন আমার পরিচয় আছে, কিছুদিন আগে আমি তার সাক্ষাৎকার নিয়েছি। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার লাউসন গ্রামের মোহাম্মদ আজগর আলী সরকার। এই আজগর ভাই আচ্ছা। প্রথমে বললেন যে আমাদের গ্রামের পাশে একজন, আহ, ওনার নামটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। তো ওনার কাছ থেকে উনি যখন মানুষ তার অশিক্ষিত লোক ছিলেন, এবং তার একজন মানুষকে বলেছিল যে আমি কবিতা বলবো, তুই লিখে লিখে আমাকে দিবি। তখন সে ওই কবিতা বলতো, এবং তার কাছে যে শিক্ষিত ছেলেটা ছিল সে লিখে লিখে দিত। সে বাজারে ছেপে এই কবিতাটা বিক্রি করতো। তখন আজগর ভাই ওনাকে দেখে অনুপ্রাণিত হয়ে ভাবলো যে আমিও তো এই কবিতা লিখতে পারি, এবং এই লিখতে কবিতা পারি। হ্যাঁ লিখতে পারি এবং ছাপায় তো বিক্রি করতে পারি। তখন হুম। সেও শুরু করেছিল এই ওই কবিতা লেখা, এবং সেই কবিতাটা ছিল 90-এ। তাদের এই তাড়াশে বিশাল ঘূর্ণিঝড় হয়, এবং সেই ঘূর্ণিঝড়ে কলের পাইপ এবং গরুর যে গাড়ি, গরুর গাড়ি হুম। ধান টানে যেটা দেখেছেন, সেই গরুর গাড়ি পর্যন্ত বড় বড় গাছের মাথায় বেঁধে রেখেছিল। মানে ঝড় এতটা নির্মম এবং মানে এতটা মর্মান্তিক ভয়ঙ্কর হয়েছে। হ্যাঁ। ঝড় হয়েছিল যে সেই কলের পাইপ তুলে গাছের মাথায় নিয়ে গেছিল, এবং সেই অঞ্চলের বিরাট, সমস্ত মানে বিরাট অবস্থা খারাপ। খুব তাণ্ডবটা এত ভয়াবহ ছিল, সেটা নিয়ে তিনি লিখেছিলেন। এবং সেইটা আমাকে শুনিয়েছিলেন। আপনি যদি আমার অনুমতি দেন, আমি রেকর্ড করেছি, সেই রেকর্ডটা হ্যাঁ। একটু শুনতে পারি। আচ্ছা, আচ্ছা, শোনান, শোনান, আরো দর্শকরাও কিন্তু শুনতে চাচ্ছে, এর কিছু কবিতা শুনবো। চুম্বক অংশ দেখে দেখে আপনি শোনাবেন আমাদেরকে। শোনান। কবিতা আমাদের গ্রাম নিয়ে আমার ছোটবেলায় শোনা যাচ্ছে? যখন আমি কবিতা আরম্ভ করি শোনা হ্যাঁ, হ্যাঁ, যায়? শোনা তখন যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, শোনা যায়। সেই ঘূর্ণিঝড়ে গ্রাম শ্মশান নাম দিয়েছি কবিতার, ঘূর্ণিঝড়ে গ্রাম শ্মশান। রাইটার আমি নিজেই, ওটা লিখছি প্রথম জীবনের আমার কবিতা। নাম হলো আহার। 1397 সালে এই ঘটনা সিরাজগঞ্জে হইয়াছিল তারাশের থানায়। সৌরভ ভাই শোনা যাচ্ছে? গ্রামের নাম হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। কষ্ট নয় ভালোবাসে নিয়ন ছিল দিলাম তার সত্য পরিচয়। বিসমিল্লাতেই কলম ধরি তার নামটি স্মরণ করি, সালাম জানাই দর্জনার পায়। উস্তাদ আমার কেহ নাই রে কানে বেতে খোদা নয়, তার নামটি স্মরণ করি ওই আমি বসে নিরালায়। পয়সা পয়সা চিন্তা করি কি দেখলাম ধানের ছবি, তেলেস মাটি জাদুর অভিনয়। থরথর কইরা ঘতর কাঁপে যখন কথা মনে হয়, লিখতে গেলেই কলম কাঁপে ওই আমি করি কি উপায়। আর শুক্রবারের দিন ছিল বিকেল 4টা বাইটা গেল, কি ঘটনা ঘটাইল খায়। ওরে পশ্চিম দিকে লাগে ধরাইয়া পুবার বাতার সাপা দেয়, উত্তর দিকে কালী সাজয়ন ও সাজাইল দারুণ বিধাতা। এমন সময় হুড়হুড়াইয়া গুরুত কইরা ডাক সারিয়া
মেঘা কান নাই মায়াইলো হায়াই মনে হইল কেয়ামত শুরু প্রাণে ভাষা হইল দায় 16 মিনিটে জানা গেল ও গেলাম শ্মশান হইয়া যায় শোন না আমার বন্ধু শ্রোতা এবার বলি আসল কথা আর পড়িল কারবা কয়খানা ওরে হিসাব কিতাব নাই রে ভাই রে 700টি কেন ঘর হয় কত মেঘর কইরা গেল কত কান কইরা নিল এই হলো মানে সম্পূর্ণটা আমি শোনালাম মানে না। বুঝলাম যে সেই ঝড়ের যে বিবরণ কিভাবে আসলো, কি ভয়াবহ অবস্থা, প্রথম কোন ঘরটা পড়লো, কতটা ঘর ছিল, চমৎকার হ্যাঁ, একটা ব্যাপার। মানে ওই সময়ের যে না বাস্তবতা ওই ঝড়ের সেটা তুলে হ্যাঁ, ধরেছেন। এবং অবাক হবেন এবং যে তার সুরটাও আমরা পেলাম, এটা খুব ভালো লাগলো যে আপনি সুরটাও আমাদেরকে শোনালেন যে সুর কেমন ছিল। এত অবাক হতে হবে সেটা কল্পনা করতে পারবে না। এত কপি, ওই যে আমি বললাম না 1 লাখ 2 লাখ কপিগুলো বিক্রি করেছে এই বিক্রি কণ্ঠে, হতো। এই কণ্ঠের মোহে মানুষ মাতাল হয়ে এগুলো কিনেছে বিনোদনের জন্য। এবং এই যে ঝড়ের বর্ণনা দিয়ে তিনি যে কবিতাটা লিখেছেন, এটা তো একটা ইতিহাস। এটা ইতিহাস ইতিহাস, না, এটা তো আপনি অস্বীকার ইতিহাস, করতে পারেন একটা কালের কালের দলিল, কালের সাক্ষী। কালের দলিল হয়ে আছে এই কবিতাগুলো। তো এই হলো মানে ব্যাপার। তো আরেকটা যে কথাটা বলতে হয় সেটা না বললে নয়, যে এই কবিগুলো কখনো, এই কবিতাগুলো যে কোনো বিষয় নিয়ে এরা কবিতা লিখবে, এবং এই কবিতা লেখার জন্য তাদের একটা করে লাইসেন্স করতে হতো কোর্টে আচ্ছা আচ্ছা, গিয়ে। এই লাইসেন্স কে বা কারা দিত, মানে এটা একটু আগে জানতে চাই। কোর্টে যেতে কি হতো, কোর্টে, লাইসেন্সের প্রসেস কি ছিল? হ্যাঁ, কোর্ট থেকে ওর লাইসেন্স নিয়ে আসতে হতো। যেমন ইনি সিরাজগঞ্জ কোর্ট থেকে লাইসেন্সটা নিয়ে এসেছিলেন, যে যে অঞ্চলে, কারণ এই বৈধতা থাকলে সে যে কোনো জায়গা থেকে যে কোনো বিষয় নিয়ে লিখতে পারবেন। যেমন আপনি যদি একটা ব্যবসা করার জন্য, কারণ এ তো ব্যবসা করে, যে কারণে ওর এই লাইসেন্সটা থাকবে। আপনি একটা পত্রিকা বের করতে হলে আপনার একটা লাইসেন্স লাগে না, যেমন ডিক্লারেশন হ্যাঁ যেটাকে অবশ্যই। বলে, যে হ্যাঁ সেটার জন্য না, আমি যাতে কোনো, লাইসেন্সের কথা এই জন্য জানতে চাইলাম আরো বেশি, তাহলে তো সরকারের ঘরে নিশ্চয়ই নথিভুক্ত আছে যে কারা হুম কারা হুম, এই লেখাগুলো লিখতো, কি লিখতো, কিংবা এর কি হ্যাঁ কোনো হ্যাঁ, কপিরাইট আছে কিনা, যে কপিরাইটের জন্য সরকারের ঘরে এক কপি, আমরা যেমন কপিরাইটের জন্য আমাদের বই পাঠাতে হয়। না না, এটার কোনো কপিরাইট ছিল না যে সরকারকে দিতে হবে, এটা ছিল না। আচ্ছা আচ্ছা। তো এই হলো, কিন্তু মজার ব্যাপার হলো এইগুলো আর সেই সংগ্রহ। হাটুরে কবিতার ছোটখাটো একটা ইতিহাস আর কি আমরা শুনলাম। আপনাকে এই জন্য বিশেষ, এটা হচ্ছে আমার আন্তরিক ধন্যবাদ এই জন্য। দেখছি সৈয়দ ফয়সাল আহমেদ লিখেছে ভালো লাগছে আলোচনা, নিশ্চয়ই তাহলে দর্শকদেরও ভালো লাগছে। এই ব্যাপারটা আসলে ঠিক অতটা বহুল প্রচলিত ব্যাপার না, কিন্তু হ্যাঁ, আমাদের এটা রক্তের সাথে মিশে আছে ব্যাপারগুলো। না, এটা ব্যাপারটা খেয়াল করেন, বর্তমান সময়ে এসে আমরা অনেকেই ব্যাপারটা জানি না, কিন্তু আমাদের রক্তের সাথে মিশে আছে এই ব্যাপারটা। এই জন্য বিশেষ ধন্যবাদ আপনাকে। তো আমাদের একটু জানিয়ে রাখি বঙ্গ রাখাল ভাই, যেটা হচ্ছে সময়েরও তো একটা ব্যাপার থাকে। তো আমরা আরো কিছু জানবো আপনার কাছ থেকে, তো তার জন্য একটু সামনের দিকে এগোই। হাটুরি আমরা কবিতা নিয়ে আমরা আরো আলাপ করব। আমরা কখন শেষ করব? আমরা এখন 43 বাজে, তো আর হয়তো 15-20 মিনিট আছি আমরা, আশা ওকে করি ওকে, 1 ঘন্টার ভেতরে শেষ করবো। ঠিক তাহলে আছে, আমার জানা ছিল, আমরা তাহলে সেভাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এবার একটু ছোট ছোট করে আমি হাটুরে কবিতা এই জন্য ছেড়ে দিলাম, কারণ এই ব্যাপারটা আসলে আমাদের জানা দরকার। তো এই হ্যাঁ, আপনি যেভাবে বললেন ছোট ছোট পয়েন্ট ধরে, এটা নিয়ে আরো কথা বলা যাবে, 1 ঘন্টা 2 ঘন্টা, আমি জানি প্রচুর আপনাকে কথা, বলতে বললে 3 ঘন্টাও বলতে পারবেন। কিন্তু তো একটা যে প্রোগ্রাম হতে পারে হাটুরে কবিতা নিয়ে, এরকমও। হ্যাঁ হ্যাঁ, ইয়ে, আমি আমাদের, আমি এটা মাথায় রাখলাম এবং এই লাইভে বলছি, আমি নোটিস করে রাখলাম, হাটুরে কবিতা নিয়ে একদিন আলাপ করব, এবং আরো তথ্য উপাত্ত সহ আমাকে হাটুরে কবিতা কিছু পাঠাবেন। আমি তাদের মতো গাইতে না পারলেও কবিতা পড়ার একটা অভ্যেস আছে, আমি চেষ্টা করব পড়ার। ঠিক আছে, এটা আমি বললাম, আমি খুব শীঘ্রই এটার ঈদের পরে টরে আয়োজন করবো আপনাকে নিয়ে। এখন আর একটা এর সাথে প্রাসঙ্গিক, একদম মাটির কাছে আমরা ছিলাম, আমাদের শিল্প সাহিত্যের মাটির কাছে ছিলাম। এখন এই আধুনিক সময়ে আমরা যা দেখতে পাই, অধিকাংশ ক্ষেত্রে এখন কালচার, মৌলিক কালচার বলতে তেমন কিছুই নেই, একটা মাল্টি কালচার বলতে পারি আমরা। পৃথিবীব্যাপী এখন একটা মাল্টি কালচার চলছে, যদি আমরা তাকাই, একটু একটু গভীর ভাবে তাকাই। তো সেই জায়গা থেকে যেটা জানতে চাওয়া, একদম এর অপোজিট যে প্রশ্ন,
শিল্প সাহিত্যের যে রিয়েলিস্টিক এবং অ্যাবস্ট্রাক্ট যে ভাবনাটা, ঠিক আছে, এই ভাবনাটাকে আপনি কিভাবে দেখেন বা ডিফাইন করেন কিংবা আছে কিনা, এবং এর সাথে আপনি কোন ফর্ম, এটা তো ওয়ান কাইন্ড অফ ফর্ম, যে রিয়েলিস্টিক একটা ফর্ম, অ্যাবস্ট্রাক্ট একটা ফর্ম, বিমূর্ত একটা ফর্ম। তো এটা নিয়ে আপনার কাছে একটু আলোচনা শুনতে চাই, আপনার দৃষ্টিভঙ্গি। দেখেন, আমি আমি যেটা আমি আমার মতন করে ব্যাখ্যায়িত করতে পারি, যেটা আমি আমার মতন করে বলতে পারি, সেটা হলো যে সাহিত্য এমন একটা জিনিস যে আপনার মেরুদণ্ডটা থাকতে হয় বাস্তবতা, তার সাথে আপনার কল্পনা অভিজ্ঞতা সেটা সংমিশ্রণ করে আপনার সাহিত্য করতে হয়। তো সেই সূত্রে আপনার হলো বাস্তবতা তো লাগবেই, বাস্তবতা ছাড়া তো আপনি কোনো কিছুই করতে পারবেন না। আপনি বানানো গল্প দিয়ে বানানো বানানো একটা জগৎ দিয়ে কতদিন চলবেন এবং মানে এটাকে এক শব্দে বলা যায় আরোপিত, আরোপিত। আর আরোপিত এবং কৃত্রিমতার জায়গা থেকে আপনি কোনোদিন দাঁড়াতে পারবেন না। আপনার বাবার গল্প আপনি বানাচ্ছেন, আপনি আপনার মায়ের গল্প বানাচ্ছেন। আমি এটাকে বলছি না খারাপ, কিন্তু আপনি বাংলাদেশে বসে পাইন বনে হেঁটে যাচ্ছেন। বাংলাদেশে পাইন বন কাকে বলে সেটা আমি দেখিনি, আমার বাপ দেখেছে কিনা এবং মানে জানি না, অর্থাৎ দেখেনি আমার বাবাও। তো আপনি দেখেনি, কিন্তু আমরা এখানে বসে ওই চিত্রকল্প তুলে আনছি, ওই সুর টেনে আনছি। হ্যাঁ, কিন্তু কিন্তু ধরেন এই পাইন বন দেখেননি, এই পাইন বন বলতে বাংলাদেশ কি বুঝবে? বাংলাদেশের যারা দেখেনি তারা কি বুঝবে? জীবনানন্দ দাশের কবিতার মধ্যে ধরেন যে জীবনানন্দ দাশ ছিলেন ইংরেজি সাহিত্যের একজন খুব মেধাবী বলা চলে, একজন মানে শিক্ষক ছিলেন, শিক্ষক ছিলেন। উনি একজন ছাত্র ছিলেন ইংরেজি সাহিত্যের, অনেক কিছু শিখেছেন, অনেক কিছু জানেন এবং অনেক কিছু তিনি ইংরেজি সাহিত্য থেকে গ্রহণ করেছেন। কিন্তু গ্রহণ করেছেন, ভিতরে গ্রহণ করেছেন, কিন্তু তিনি যখন তার কবিতায় ডেলিভারি দিচ্ছেন, যখন তিনি কবিতা অ্যাপ্লাই করেছেন, তখন তিনি কি করেছেন? তিনি তার এই ভৌগোলিক অবস্থা তিনি এই দেশের উপযোগী করে, দেশের মানুষের মতো করে সেটা উপস্থাপন করেছেন, যে কারণে কাছে চলে যায়। তার কবিতার উপমাগুলো, মানে আমি ফাঁকে একটু বলছি এই জন্য যে উপমাগুলো, যে আবার আসিব ফিরে ধান সিঁড়ি নদী তীর তীরে, তিনি বলছেন বাংলার সবুজ করুণ ডাঙায়, এই যে ব্যাপারগুলো মানে একটা অসাধারণ ব্যাপার। হ্যাঁ, বলুন, কন্টিনিউ। যে কারণে আপনি আপনি নিবেন, অনেক কিছুই নিবেন, কিন্তু আপনি ডেলিভারি দিবেন কিংবা উপস্থাপন করবেন যেটা আপনি আপনার মতন করে, যেটা দেখেছেন, যেখানে বড় হয়েছেন। এখানে আমি ধরেন যে আপনার কাছে গল্প করছি, সেই অন্যান্য দেশের গল্প বলছি, পাইন দেশের, পাথরের, অমুক তমুক, সেটা করবেন, সেটা ইয়ে না, কিন্তু সেগুলো নিয়ে করতে হবে নিজের মতো করে এবং নিজের দেশের মতন করে, নিজের ভৌগোলিকতার মধ্য দিয়ে। আমি আবার এখানে অনেকে আমার সাথে ডিফার করতে পারেন যে আমি কি আমার গণ্ডির মধ্যে আবদ্ধ থাকবো? না, আপনি গণ্ডির মধ্যে আবদ্ধ থাকবেন না। একজন কবি যখন লেখে, একজন কবি একজন মানুষের জন্য লেখে। কবি হলো বাংলাদেশের মানুষের জন্য লেখে না, সারা পৃথিবীর মানুষের, সারা পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীর মানুষের কথা মাথায় রেখে তিনি লেখেন। তিনি তো বলবেন না যে আমি বাংলাদেশের মানুষের জন্য লিখছি, এটা তো লিখবেন না তিনি। কেউ সারা পৃথিবীর কবি না হতে পারেন, কেউ যদি মানুষের কবি না হতে পারেন, তাহলে সে তো টিকতেই পারবে না। এটা গেল এক। তার মানে আপনার রিয়েলিটি থাকতেই হবে, বাস্তবতা থাকতে হবে। দ্বিতীয়ত হলো আপনার মধ্যে যেটা থাকতে, যে আপনি রিয়েলিটিটা যদি সত্যি করে বলেন, তাহলে সেই সত্যিটা সত্যিই হবে, তাহলে তো শিল্প হবে না। এই শিল্প উপস্থাপন করতে হলে আপনি এখন শিল্পেই তো রং এবং রং রূপ রস যখন আরোপিত হবে পরিমিত আকারে, তখন তো তার মাধুরী ফুটবে, মাধুরী দিয়ে। এবং এটা আপনার বোঝানোর ক্ষেত্রে যদি অ্যাবস্ট্রাক্ট দরকার হয়, তাহলে অ্যাবস্ট্রাক্ট করে বোঝাবেন। আপনার যদি দরকার হয় বাস্তবতা, কিন্তু বাস্তবতার সাথে তো শিল্প লাগবে, এবং সেই বাস্তবতার সাথে অ্যাবস্ট্রাক্টও তো যোগ হতে পারে, তাই না? আপনি যখন একটা কবিতা সেটার সাথে তো অ্যাবস্ট্রাক্ট ফর্ম দাঁড় হয়ে যাচ্ছে। মানে আমি একটা করি মানে আরেকটা করতে পারবো না, একটা করি মানে একটা নিয়েই বসে থাকবো, এটা তো হতে পারে না ভাই। আপনি কবি। এই যে এই ব্যাপারটা আমার, এই ব্যাপারটার সাথে একমত আমি। আমি আর একটু যুক্ত করি এই ব্যাপারটা, যে ওই যে আমি এটা করি বিধায় এটাই করব, দিস ইজ মাই ফর্ম, আমি একটা ফর্ম দাঁড় করিয়েছি, এটা তো আসলে আমি তাহলে কট্টরপন্থী হয়ে গেলাম। বিষয়টা যেমনই হোক, ওই ব্যাপারটা
মানুষকে কি বলে, আমি যেমন আবৃত্তি যেহেতু করি, আবৃত্তি শেখার জন্য কিছু ছাত্রছাত্রী হয়তো আছে, তো তাদেরকে প্রথমে এসেই আমি বলি যে তুমি যদি একদম পেড়ি কাদামাটি হও, আমাদের বাগেরহাটে, আপনিও দক্ষিণাঞ্চলের মানুষ, পেড়ি মাটি বুঝবেন, কাদামাটি যেটা নরম থকথকে, এই মাটি দিয়ে কোনো মূর্তি বানানো সম্ভব না, কোনো অবয়ব দেয়া সম্ভব না। আবার যদি শক্ত, একদম শক্তপোক্ত মাটি, ঢিল মাটি যেগুলো, এটা দিয়েও কোনো অবয়ব বা কোনো বাঁকা সামনে পেছনে কোনো অবয়ব দেয়া সম্ভব না। তাহলে কি করতে হবে? নরম মাটি হতে হবে। নরম মাটি। যখন যেমন হবে তখন নিজেকে ভেঙে ওই রূপে দাঁড় করাতে হবে। এটাই একদম তো একদম। হ্যাঁ, ঠিক আছে। আপনার মধ্যে তো যদি এই থাকে, তাহলে কি করে শিল্প করবেন আপনি? এই হ্যাঁ, গোড়ামিটি হ্যাঁ, হ্যাঁ, যে একটা গোড়ামিটি হবে না। যাই হোক, এটার সাথে আর একটু যোগ করব, আর একটু আগাবো। বঙ্গ রাখাল ভাই, যেহেতু আমরা শেষের দিকে, আমি একটু এই জন্য তাড়াহুড়ো। সেটা হচ্ছে, আমরা আবার বসবো আড্ডা দিতে, সেটা আমি এর সাথে যেটা যুক্ত করব, যে কথাটা খুব বেশি চলে এবং অনেকেই বলেন, যারা একটু উঁচু মানের, কি বলে, আহ উচ্চ মার্গীয় শিল্প সাহিত্য চর্চা করেন, যে যে কোনো ফর্মে কাজ করতে পারেন, ছবি আঁকা, কবিতা লেখা, কিন্তু জিনিসটা তো এক, মানুষ তার মনের কথা বলতে চায়, কেউ গানে, কেউ ছবিতে, কেউ কবিতায়, কেউ গল্পে। তো যে কথাটা আসে, যে তারা বলছে মানে আধুনিক হতে, যে আমাদের সংস্কৃতি বা কালচারে তো দেখা যায় কি আছে, বাউল, সুফি, সেই বৈষ্ণব, এই যে একটা ঘরানা তৈরি হয়েছে, এর বাইরে কি তাহলে নতুন কি? তারা যখন এই প্রশ্নটা করে, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আমি কিন্তু প্রশ্নটা সম্পর্কে ক্লিয়ার হয়নি, যে বাউল, সুফি, কর্তা ভজা, বাউল সুফি মানে, না শাঁখ আমি ধ্বনি, বলি, না, এই যে আচ্ছা আচ্ছা, আমি বিভিন্ন। তাহলে আরেকটু যুক্ত করে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমাদের তো একটা ফর্ম কালচারালি আছে, এই যে আপনি বললেন একটা হাঁটুরে কবিতা, এটাও তো আমাদের কালচার। এই কালচারের বাইরে আমরা তো অলরেডি অনেক কিছু পেয়ে গেছি, অনেক করে করে ফেলেছি। তো এখন তাহলে নতুন কোন ধারা আসতে পারে যেটা আমরা কাজ করতে পারি? কারণ একজন কবি বা শিল্পী সবসময় দূরদৃষ্টি সম্পন্ন হয়। হয় বিধায় তিনি লিখতে পারেন, রবীন্দ্রনাথ লিখেছেন, কে তুমি হে বসে পড়েছো শত বর্ষ পরে আমার কবিতা, আমি লাইনটা ভুলে গিয়েছি সরাসরি, কিন্তু ব্যাপারটা তার দূরদৃষ্টি ছিল। কিংবা অন্যান্য কাজী নজরুল, জীবনানন্দ সহ, শঙ্খ ঘোষ, বিনয় মজুমদার, আমাদের শামসুর রহমান সহ, যারাই দেখা যাচ্ছে তখন লিখেছে, মানুষ বোঝেনি, বরং 24, 30, 50 বছর পরে আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। জীবনানন্দ দাশ তার বাস্তব প্রমাণ আমাদের সাহিত্যের আকাশে। তো সেরকম, যে দূরদৃষ্টি নিয়ে, যে তাহলে নতুন কি ক্রিয়েশন করা যায়, এবার কি আমি বোঝাতে পেরেছি? এই প্রশ্নটা তারা রাখেন। তো এই ব্যাপারটাকে ধরেন আপনি কিভাবে দেখেন? এখন আপনি যে কাজটা করছেন, এটাই যে ভবিষ্যতে পরবর্তী প্রজন্মের কাছে নতুন কিছু হয়ে ধরা দেবে না, সেটাই বুঝলেন কি করে? এটা একটা তাই না? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই আচ্ছা না? আচ্ছা, কারণ হ্যাঁ, এটা নজরুল গুরুত্বপূর্ণ কিংবা প্রশ্ন। হালের শামসুর রহমান বলেন, নির্মলেন্দু গুণ বলেন, রফিক আজাদ বলেন, এরা যে কাজটা করেছে, আমিনুর হক শিকদার মনে হয়, তো এরা হ্যাঁ, যে হ্যাঁ, কাজটা তারপরে, করেছে, হ্যাঁ, এরা হ্যাঁ, যে কাজটা করেছেন, তিরিশের কবিরা যে কাজটা করেছেন, আহসান হাবিবরা যে কাজটা করেছেন, আল মাহমুদরা যে কাজটা করেছেন, ধরেন যে এরা যে কাজটা করেছে সেই সময়ের, এরা কি সেই গুরুত্বটা পেয়েছে? ধরেন যে ইয়ের কথা বলেন, জীবনানন্দ দাশের কথা বলেন, সেই সময় তার কবিতাকে বলা হতো যে অশ্লীল কবিতা, তাকে বলা হতো যে অশ্লীল কবি। যখন ক্যাম্পে কবিতাটা লেখেন, তাকে অশ্লীলতার দায়ে তার কলেজ থেকে চাকরিচ্যুত করা হয়, তাই না? তো তখন হুম, তো এই হুম, কবিতাকে বলা হতো দুর্বোধ্য কবিতা। সেই কবিতা তো এখন আমরা বলছি যে এর চেয়ে সহজ সারল্যতা ভরা আর কোনো কবিতাই হতে পারে না। প্রাঞ্জল কবিতা আর নেই যা হৃদয়ে দোলা দেয়, হতেই পারে না। দোলা দেয়। এটা তো আমার যাই হোক, উপরে। আমি ব্যাপারটা মোটামুটি পেয়েছি রাখাল ভাই। আমি তাহলে মনে হয় আরেকটু সামনের দিকে আগাই, এবার আপনার ব্যাপারে আগাই। আপনার ব্যাপারে আগানো না, ছোট্ট আর একটা প্রশ্ন আছে, এটা ইম্পর্টেন্ট। কারণ আজকে আমাকে আসার আগে অনেকে আবার বলেছে যে আজকে বঙ্গ রাখাল ভাই আসতেছে, তো আপনি একটু বেশি বেশি জিজ্ঞাসা করবেন, আমরা শুনবো। সেটা হচ্ছে যে কবিতায় নন্দন তত্ত্বের যে ব্যাপারটা এবং পরিমিতি বোধের ব্যাপারটা, এটা একটু আপনার দৃষ্টিতে শুনতে চাই। এখন কারণ ধরেন যে আমি অনেকেই তরুণ কবি, নতুন কবি আসছেন, একটা লিখছেন। কথা বলতে পারি, একটা কথা শুধু আমার জায়গা থেকেই আমি আমার মতন করেই বলতে পারি। সেটা হচ্ছে যে যিনি কবিতায় তো নন্দন তত্ত্ব, শিল্পবোধ তো থাকতেই হবে, তাই না? এটা থাকতে হবে। এবং পরিমিত বোধের যে কথাটা বলছেন, একজন কবি যেমন আবেগের ঢলাঢলি থাকতে পারে, এবং কবিতায় যখন আবেগ কিংবা আবেগের ঘোড়া যখন খুব
মাতাল ঘোড়া যখন চলে এবং এই কবিকে যদি এই আবেগের লাগাম ধরে তাকে যদি ট্যাগেল দিতে না পারে তাহলে তার কবি মানে হওয়ার সুনির্দিষ্ট গন্তব্যে না পৌঁছাতে পারে আর কি, যেখানে সে যেতে চায়। হ্যাঁ ঠিক, এবং তাকে তো কন্ট্রোল করার ক্ষমতা থাকতে হবে। যে কারণে একটা কবি হতে হলে তার কবিতার মধ্যে ওই যে তখন বললাম যে বাস্তবতার সাথে যেমন রং মশলা মেশাতে হয়, যে আপনার নন্দন থাকতে হবে কিন্তু সেই নন্দনটাও নন্দনের মতো শিল্পের মতন বহিঃপ্রকাশ ঘটাতে হবে। কোনো কিছুই বাড়াবাড়ি কিংবা কোনো কিছুই মানে অতিরিক্ত কিংবা অতিরঞ্জিত বা খুব অল্প। হ্যাঁ, এখন এর মেকআপ করাতে যে রূপই যদি হারায় ফেলে, এখন আপনি নন্দনতন্ত্র দিতে যে কবিতায় কি মেসেজ দিতে চাচ্ছেন সেই মেসেজে যদি উধাও হয়ে যায় তাহলে সেইটার দরকার হ্যাঁ, নেই। তাহলে তো আর সেই নন্দের তত্ত্বের দরকার নেই। আচ্ছা যাক, এরপরে আরেকটু প্রশ্ন সেটা আপনাকে নিয়ে করতে চাই। যেহেতু আপনি দীর্ঘদিন একই কাজ করছেন, গবেষণা, এবং এটাকেই আপনার জীবনের মূল লক্ষ্য, নেশা পেশা সবই, আমার যা মনে হলো যে আপনি এটা তৈরি করেছেন। তো সেখানে আপনার এই যে চলার পথটা শিল্প সাহিত্য নিয়ে এবং একাগ্রতা এই গবেষণার পথটা নিয়ে, এই চলার পথটা কতটুকু মানে কি বলো ফুলেল ছিল নাকি কণ্টকময় ছিল, বা প্রতিবন্ধকতা কেমন পার করেছেন, ছোট করে এখন বলুন। ধরেন তো আমাদের কাজ তো সবে শুরু হয়েছে আর কি। যে যখন আমি স্কুল থেকেই শুরু করেছি তখনই আমার চাচা চাচিরা কিংবা পরিবারের মানুষ বলতো এ ছেলে বকাটে হয়ে গেল, এ ছেলে কোনোদিন মানুষ হবে না। প্রথমত এ ছেলে তো কবি হতে যাচ্ছে, অধিকাংশ কবিরা অশিক্ষিত হয়, পড়াশোনা করে না, এরা বাউন্ডুলে হয়, গাঁজা খেয়ে পড়ে থাকে। হ্যাঁ, 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 হ্যাঁ। নারী আচ্ছা, নিয়ে নারী নিয়ে মেতে থাকে, এ ছেলে তো একদম বকাটে হয়ে গেল, এ ছেলেকে তোমরা ট্যাগল দিতে পারবা না, এ ছেলে মানে এখনো সময় থাকতে সামলাও। সময় আছে, এই ছেলেকে তোমরা ট্যাগল দাও এবং এই ছেলেকে নিয়ন্ত্রণ করো। তো হ্যাঁ, আমার মা বলতো যে আমার একটা ছেলে নষ্ট হবে কেন, এবং তার মধ্যে এক ধরনের ইয়ে ছিল যে ছেলে আসলে অতি আদরে নাকি বাদর হয়ে যায়, এরকম হলো কিনা। কিন্তু আস্তে আস্তে মাও ফিল করলো যে আমার ছেলে এমন একটা ছেলে, সে তো কারোর সাথে মেশে না, সে ঘরের কোনায় বই পড়ে, আত্মীয় স্বজন আসলে সে হলো বাইরে যেয়ে তাদের সাথে আলাপ করে না, ঈদের দিনে কেউ আসলো কিনা কি করলো কিনা সে খোঁজ খবর রাখে না, ঘরের কোনায় বসে থাকে বইপত্র পড়ে। এমন ছেলে কিসের নষ্ট হলো, ও তো বাজে বাজে কোনো অভ্যাস নেই, ও বই পড়ে পড়ুক না কেন। বাজে কোনো অভ্যাসই নেই, সে বই পড়ে ভালো থাকে, নিজের মতো থাকে, কোনো জায়গায় মারামারি করে না। বিভিন্ন জায়গা থেকে বলতো যে এই ছেলে তো কোনোদিন চাকরি বাকরি করবে না, এই ছেলে বিয়ে করবে না, এই ছেলে মানে ওই যে হয় না প্রথমেই বললাম এরকম হলো। আহ মানে এই প্রথাগত ব্যাপারগুলো, মানে যাকে বলে আর কি, সমাজের যে প্রথাগত ব্যাপারগুলো আছে সেগুলো যেহেতু করছে না, তার মানে ওর ঝামেলা আছে। ব্যাপারটা হ্যাঁ, সেরকম। এবং মায়ের মধ্যে এক ধরনের ভয় সব সময় কাজ করতো যে ছেলেটা যদি বকাটে হয়ে যায়, ছেলেটা যদি খারাপ হয়ে যায়, কিংবা ছেলে যদি বিয়ে শাদী না করে, ছেলে যদি চাকরি বাকরি না করে, তাহলে ওর জীবনও নিজে হাতে ইয়ে করবে, আর লেখালেখি করে কি হয়, লেখালেখি তো করে তো কিছুই হয় না। তারপরে কিছুই হয় যখন না। পরবর্তীতে এসে যখন আমি ঢাকা থাকতাম, ঢাকায় চট্টগ্রাম অনেক ব্লগারদের মারলো, হুমায়ুন আজাদকে কোপালো, ওই যে তসলিমা এদের যে মা এইসব ঘটনা শুনছে যে এরা যারা হয় এরা আ- নাস্তিক হয়, আরো বেশি আরো নাস্তিক বেশি হয়, ভয় পেয়ে গেল সে। হ্যাঁ ধর্ম হুম। টর্ম মানে না, এমন তেমন এইসব ভিতরে ভিতরে তাকে অনেক কষ্ট দিত যে আমার ছেলে। তারপর পরবর্তীতে এসে যখন বাংলা পড়লাম, সে শুনেছে বাংলার ছেলে পেলে অধিকাংশ নাস্তিক হয়, অমুক তমুক, মানে গ্রামের মানুষ বোঝেন তো যে হ্যাঁ, গ্রামের মানুষ এই ধরনের, না না, আমি জানি, আমি তো গ্রামের মানুষ, আমি জানি। আমাকেও অনেক কথা শুনতে হতো, অনেকেই বলতো, আমি যখন ধরেন যে একটা ন্যায্য কথা নিয়ে কারোর সাথে বলতাম, ডিফার করতাম, বলতাম যে এই কথাটা হচ্ছে না এরকম, তখন বলতে এই যে আইছে পণ্ডিত আসছে, কবি আসছে। পণ্ডিত। আমি কিন্তু কবি টবি পরিচয় দিনে কলেজে পড়তাম, বন্ধুরা বলতো যে কবি আসছে, এটা আমার কাছে এক ধরনের ইয়ে লাগতো যে আমি একটা কথা বললে আমার এই লেখালেখি এটা তো এই আমার ধরনের ইনসাল্ট করা আর কি, উপেক্ষা করা, অবজ্ঞা করা। টাইপের একটা ব্যাপার ইয়ে করা হতো। তো এইসব হুম। জায়গা পরে এসে যখন মা বুঝলো যে চাকরি বাকরি করি সবকিছু করলো, বললো যে না এসব না, আসলে মানুষ যা বলে আসলে তা না, সেরকম মানুষ হয় না।
তো এখনো ধরেন যে অনেক, এই যে হাটুরি কবিতা নিয়ে যখন কাজ করতে গেলাম, অনেকেই বলে তুমি আর কাজ পাওনি, তুমি এদের নিয়ে কেন কাজ করতে গেলে, তুমি ভালো কিছু করতে পারতে, অনেক অন্য সাইড ছিল সেটা নিয়ে কাজ করতে। হ্যাঁ, বিদেশিদের নিয়ে কাজ করতে, এই করতে সেই তুমি করতে, তাহলে আর কি ভালো হতো। মানে নেগলেক্ট করা আর কি, অবহেলা করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু অবহেলা এটা করা। আমার শিকড়, আমার নিজের অস্তিত্বের জায়গা। আমি তো কোনো সময় অর্থের চিন্তা করিনি, লাভালাভের চিন্তা করি না। আমি কাজ করব মানে নিজের আনন্দ, নিজের তৃপ্তি, নিজের ভালোবাসা নিয়ে কাজ আসলে করব। একজন একজন শিল্পী সাহিত্যিক তো, তার তো একমাত্র প্রাপ্তি হচ্ছে আনন্দ আর ভালোবাসা। এর বাইরেই যখন শিল্পী চলে যায়, শিল্পী তো যখন অর্থের পেছনে, ক্ষমতা এবং খ্যাতির পেছনে শিল্পী ছোটে, তার থাকে হয়তো অনেক কিছু, কিন্তু শিল্প বোধটা বোধহয় ওভাবে আর থাকে না, ওটা গায়েব হয়ে যায় তার ভেতর থেকে, আমার তো মনে হয়। তো ধরেন যে এরকম প্রতিবন্ধকতা এসেছে, কিন্তু প্রতিবন্ধকতা আসলেও যে ভালোবাসাও কম পাইনি। ভালোবাসা মানে অনেক ভালোবাসা পেয়েছি। যখন যে যে কবির কাছে গেছি, এই যে যে হাটুরি কবি বলছি, বাউলের কাছে, এদের ভালোবাসার মধ্যে না, আমাদের মধ্যে, আমরা যারা শহরে থাকি কিংবা আমরা যারা আধুনিকতার নামে নাগরিক, যে হ্যাঁ, নাগরিক জীবনযাপন করি। কিন্তু আসলে আমরা কিন্তু ভণ্ড, আপনি যত কিছুই বলেন, আমাদের ভালোবাসার মধ্যে থাকে ফাঁকি। ডিপ্লোম্যাটিক, আমি বলি ডিপ্লোম্যাটিক রিলেশন, আর হচ্ছে কনস্পিরেসিতে ভরা। তো আমাদের মধ্যে বলতে তো থাকে অসুবিধা নেই, যা সত্য তা তো সত্য। খুব, আমাদের মধ্যে থাকে ভণ্ডামি, আমাদের ভালোবাসার মধ্যে থাকে ফ্যাক মেকি আচরণ। আর এইসব কবি, এই এ, মানে খাঁটি মানুষগুলোর কাছে বসবেন, মনে হবে যে এত ভালো মানুষ হতে পারে। আপনার তার কিছুই নাই, তার থাকার ঘর নাই, হাঁড়িতে ভাত নেই, তবুও আপনার জন্য এক গ্লাস পানি এনেও যদি খাওয়াতে পারে, তার যে আত্মতৃপ্তি, তার যে ভালোবাসা, এই ভালোবাসা এর চেয়ে চোখে ভালো মুখে তা বই হতে প্রকাশ পারে। হয়। সত্যিকার হুম অর্থে হুম। কবি তো সে, সত্যিকার অর্থে যে তারাশঙ্করের কবির যে আহ, কবি নিতাই, হুম। সে নিতাই তো কবি। কবি তো ওইটাই। আমরা না রে ভাই, আমরা তো ভণ্ড। আমরা আমরা শিল্পের না, মানে ইয়ে করি। সত্যিকার অর্থে মানুষ হতে হয়, মানুষ আগে হতে হয়, তারপর কবি। কবি তো অনেক বড় তারপরে জিনিস। কবি, সাহিত্যিক, শিল্পী, এগুলো পরে ব্যাপার। তো রাখাল ভাই, আমরা আড্ডা দিতে দিতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আরো অনেক কিছু জানার ছিল, শোনার ছিল, আপনারও বলার ছিল। তো যেহেতু আড্ডা তো যেহেতু অনলাইনে দিচ্ছি, এবং কিছুটা হলেও আনুষ্ঠানিকতা আছে, তো কিছু সীমাবদ্ধতা থাকে, সময়ের হ্যাঁ, সীমাবদ্ধতা থাকে। আমরা আশা করছি যে পরবর্তীতে আপনাকে নিয়ে এবং হাটুরে কবিতা নিয়ে অবশ্যই একটা কাজ করব। আপনার কাছ থেকে হাটুরে কবিতা নিয়ে আমি কিছু পাঠ করব, আপনি সেটা নিয়ে কথা বলবেন। ছোট্ট একটা হ্যাঁ, এপিসোড এভাবে আমরা করবো, বা একটা পর্ব করব, সেই আশা রাখছি। তো আপনার কাছে যাচ্ছি, বিদায়ী শুভেচ্ছা বা বিদায়ী কথোপকথন শ্রোতা দর্শকদের সাথে বিনিময় করব। আমি একটা কবিতাও পড়তে চাই, ছোট একটা ও, কবিতাও পড়তে আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কবিতা পড়েন, চাই। তারপরে বিদায়ী কবিতা পড়তে চাই, সম্ভাষণ। তারপরে আমি বিদায় নিব। আমার একটা হ্যাঁ, কবিতা পড়বো, যে কবিতা নিয়ে এত বয়ান দিচ্ছি, এত কিছু বলছি, একটা ছোট কবিতা পড়বো। কবিতার নাম হলো তুমি হৃদ খোড়লে আছো মা। এবার বাড়ির উঠোনে দেখলাম মায়ের একাকে দাঁড়িয়ে থাকা নীরবতা। মুহূর্তে মিলিয়ে গেল, ছিমছাম ছবি হয়ে আছে অনেক। অনেকদিন পর কাঁদতে কাঁদতে কবরের পাশে বসে আছি, আর তোমার হাড় গোড় তুলে তুলে শূন্যে তুলে মারছি। ঘুমন্ত আমি জেগে জেগে উঠছি, আর টাঙানো ছবিটার দিকে তাকিয়ে মেঘাচ্ছন্ন মনে চোখের জল ঝরাচ্ছি। শীতরাত গভীর হলেও দাঁড়িয়ে থাকো রাস্তায়, একাকী প্রতীক্ষায়। রাস্তায় তাকাতে তাকাতে নিজেই নিজের জীবন বৃত্তান্ত লেখো, আর শিশিরের ফোঁটার মতো মিলিয়ে নেও দুঃখ দানা। মা, মা, ধান দুর্বা, যেদিন বরণ করেছি শীতল পাটি বিছিয়ে, সেদিন থেকেই তুমি হৃদ খোড়লে আসন পেতেছ। কত ছবি মা ভাসে তাই রাতে, দীর্ঘতার কষ্টে ভেঙে যায় বুক। মানে মাকে নিয়ে লিখছিলাম যে অনেক আচ্ছা। গভীর রাতে আমার মনে হচ্ছিল যে মা মারা গেছে। বাড়িতে গেছি, যে মা আমার জন্য 10টায় আসার কথা, 10টা 10 বেজে গেলে প্রতীক্ষায় রাস্তায় দাঁড়ায় থাকে। সেই মা এখন আর দাঁড়ায় থাকে না। মা এখন তো সেই ছবি হয়ে গেছে। সেই মানে ছবি বাড়ি হয়ে আর গেছে।
আপনার এই কবিতার প্রথম প্রথম চরণের যে শব্দটা খোড়ল, এই শব্দটা শোনা যায় না, পাখির খোড়ল। চমৎকার একটা শব্দ, আমি এটা নোটিস করেছি, ভালো লেগেছে খুবই। জি বলুন। তাহলে আমরা আপনার কবিতা যেহেতু শেষ, আমরা বোধহয় আস্তে আস্তে বিদায়ের দিকে যেতে পারি। আস্তে আস্তে আমরা বিদায় নিতে পারি। প্রায় 1 ঘন্টা 5-7 মিনিট আমরা কথাও বললাম, দীর্ঘ কথা। আর অনলাইনে যারা ছিলেন আমাদের সাথে সময় দিলেন না, যাদের মূল্যবান সময় আমাদের এই ভগভগানি, এই আড্ডাবাজি, আমাদের এই মানে অমূল্যবান কথাগুলো শুনলেন, তাদের প্রতি রইল অনেক কৃতজ্ঞতা। আপনার প্রতিও কৃতজ্ঞতা রইল সৌরভ ভাই। আপনার সাথে আড্ডা দিয়ে খুব মানে ভালো লাগলো। আমি খুব মানে বোধ করলাম। আমার কাছে মনে হয়নি যে আমরা একটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু আমার কাছে মনে হলো যে আমরা বসে বসে আড্ডা দিচ্ছি। তো আবারও ধন্যবাদ জানাই যে যারা আমাদের কবিতা আড্ডা মানে যাই বলি না কেন, যা কিছুর সাথে ছিলেন, সবাইকে অনেক অনেক মানে সবার প্রতি কৃতজ্ঞতা, আপনার প্রতিও। ধন্যবাদ বঙ্গ রাখাল ভাই, অশেষ ভালোবাসা নেবেন, আপনার প্রতি কৃতজ্ঞতা রইল, কারণ আপনার মাধ্যমে অনেক কিছু আমি সহ শ্রোতা দর্শক তারা জানতে পেরেছে। তো এরপরে শ্রোতা দর্শক যারা ছিলেন তাদের প্রতি অনেক 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 ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আপনারা যেই মানে কবিদের বকবকানি শুনেছেন, আমি মূলত এই আড্ডাবাজিটা এই জন্যই শিল্পী কবিদের নিয়ে করার উদ্দেশ্য একটাই। আসলে শিল্প এবং কবিতা নিয়ে সাধারণ মানুষের ভিতরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া কাজ করে, কিন্তু একজন শিল্পী এবং কবি যখন কথা বলেন, তার শিল্প মাধ্যমে বলতে গেলে সাধারণ মানুষ অনেক সময় রিলেট করতে পারে না। কিন্তু একজন কবি এবং শিল্পী যখন খুব সাধারণভাবে স্বাভাবিক মানুষের মতো কথা বলে, তখন আমার মনে হয় সাধারণ মানুষ আরো বেশি রিলেট করতে পারবে, বুঝতে পারবে। তো যাই হোক, শ্রোতা দর্শক যারা আহ মাঝে মাঝে ডু মেরে গিয়েছেন, কিংবা পুরোটা সময় ধরে দেখেছেন, কিংবা পরবর্তীতে দেখবেন, কিংবা দেখবেন না, সকলের জন্য অশেষ অশেষ ভালোবাসা রইলো। আগামীকালকেও আড্ডাবাজি আছে, চেষ্টা করছি আশেপাশে, আমি যেহেতু নিজেও একটু শিল্প সাহিত্য ভালোবাসি, চেষ্টা করি, তো আশেপাশে যারা আমার ভালোবাসার শিল্প সাহিত্যের মানুষ আছে তাদেরকে নিয়ে আড্ডা চলবে, চালিয়ে যাব। আশা করছি আপনারা সঙ্গ দেবেন এবং সব সময় সুন্দরের সাথে থাকবেন, সত্যের সাথে থাকবেন। তো এই কামনা ব্যক্ত করছি। যে যেখানে যে অবস্থায় আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।